আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলনটা করতে হলো কেন? আপনি নিয়ম করলেন প্রতি 5 বছর পর পর ইলেকশন হবে, মানুষ তার পছন্দের দল বা প্রার্থীকে ভোট দেবে, যারা জয়লাভ করবে তারা তারা আসবে। আপনি নির্বাচনের ব্যবস্থা করলেন মাগার আপনি পছন্দের দল বা প্রার্থীকে ভোট দেবার সুযোগ আপনি রাখলেন না। তার অর্থ হলো যে আপনি নিয়মতান্ত্রিকভাবে আপনি যে আইনটা সবাই মিলে তৈরি করলাম নির্বাচনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে অবাধে মানুষ নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তন করবে। হাসিনার সবচেয়ে বড় রাজনৈতিক অপরাধটা এইখানে, তিনি নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিকভাবে ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের রাস্তা তিনি পুরোপুরি বন্ধ করে দিয়েছিলেন। তার 1 নম্বর রাজনৈতিক অপরাধের জায়গাটা এইখানে, এবং এটা করার জন্য অন্যান্য আরও হাজারটা অপরাধ তাকে সংগঠিত তাকে করে আসতে হয়েছে তাকে। তাহলে প্রধান প্রশ্নটা নির্বাচনের মধ্য দিয়ে, আমি ইতিমধ্যে বলেছি, জয়নাল ভাই কীভাবে নেবেন জানি না, আমরা ভবিষ্যতে কোনো স্বর্গরাজ্যে প্রবেশ করব এরকম চিন্তা আমি করছি না, না করা ভালো। কিন্তু কি হবে, অ্যাটলিস্ট এইটুকু হবে, মানুষ এটা ইলেকটেড গভর্নমেন্ট পাবে, মানুষ তার নিজের পছন্দের দলকে ভোট দিতে পারবে, নিজের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে, যাকে সে প্রশ্ন করতে পারবে, যাকে জবাবদিহিতার মধ্যে সে আনতে পারবে। অ্যাটলিস্ট ক্ষমতাকে এটা জমিদারি মনে করবে না, দখলদারিত্ব মনে করবে না, এটা পৈতৃক তালুক মনে করবে না। যেখানে ক্ষমতায় 5 বছর এসছে মানে আপনি এখানে, আমার প্রধানমন্ত্রীর বাংলাদেশের যে ক্ষমতা, আমাদের আকবর আলী খান বলেছিলেন প্রয়াত, রাশাদ জারের যে ক্ষমতা অনেকটা এরকম ছিল। এ ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি 31 দফাতে প্রধানমন্ত্রীরও তার ক্ষমতা রাষ্ট্রপতির ক্ষমতার একটা যৌক্তিক ভারসাম্য আনব, নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগ এবং আইন প্রণয়নী বিভাগের একটা লজিক্যাল রেশনাল আমরা একটা ভারসাম্য করব, এবং প্রধানমন্ত্রীও তিনি কিভাবে তার ক্ষমতার চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি করা, অর্থাৎ গোটা ব্যবস্থার একটা গণতান্ত্রিক উত্তরণ, একটা গণতান্ত্রিক পরিবর্তন, এইটুকু করতে পারলে, এরকম হাসান ভাই খুব রাইটলি বললেন, যদি 3টা 4টা 5টা নির্বাচনের মধ্য দিয়ে যদি এই পরিবর্তনটা সূচিত করতে পারে। নির্বাচনটা কেন দরকার? যে 5 বছর পর পর হলে আপনাকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে, যেতে হবে আপনাকে ভোটের জন্য হলো। এখন তো যখন ভোট নাই, তখন বাড়ির কুকুর বিড়ালের সাথে তো আমার সাইফুল হকের, আমার নাগরিক হিসেবে আমার আলাদা কোনো এন্টিটি নেই। ভোটটা, আমি প্রায় বলি, আমাদের বাংলাদেশের মানুষ ভোট দেবার পরে এমপি সাহেব মন্ত্রী সাহেব কী করলেন খুব বেশি কিন্তু খবর রাখেন না, কিন্তু ভোট দিতে না পারার যে অবমাননা বোধ, এটা তার যে হিউমিলিয়েশন, এটা চূড়ান্ত পর্যায়ে। ভোট মনে করে ব্যক্তি মানুষ হিসেবে তিনি তো একদিনের রাজা, ভোটটাকে মানুষ এখানে উৎসবের, এখানে আমেজে মানুষ দেখে যে না, সেখানে মানে রাষ্ট্র পরিচালনায় তার একটা ভূমিকা আছে, তার ব্যক্তি মানুষ হিসেবে তার মর্যাদা, তার সার্বভৌমত্ব, তার যে এন্টিটি, তার ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি, ভোটটা তার একটা সিম্বলিক, একটা পলিটিক্যাল, তার একটা বহিঃপ্রকাশ। যখন এটাকে আপনি কেড়ে নেন, তো সেজন্য এর কোনো বিকল্প নাই। সেই জায়গাটা আমরা যেটা বলেছি, সরকারের ক্ষেত্রে আমরা বিচারের ব্যাপারে সবাই একমত, সংস্কারের ব্যাপারে একমত। সরকার এখন, আমি ইতিমধ্যে আজকেও বলেছি, বেশি দড়ি টানাটানি করলে দড়িটা ছিঁড়ে যাবে। যেটুকু অর্জন করতে পারতাম সে অর্জনটা বিসর্জনে পর্যবেসিত হবার ঝুঁকি থাকবে। তাহলে সরকার কোথায় দাঁড়াবে? যেখানে ন্যূনতম আমরা একমত হতে পারি, সেটা হবে ভিত্তি। আর একবার যাত্রা শুরু করলেন, তো এক যাত্রায় আপনি 100তে 100 পাবেন, তো মানে এটা তো কোনো বুদ্ধিমান মানুষ তো এটা নিশ্চয় বিবেচনা করে না। আর এই সরকারকে আমি যেটা বলতে চাই, আপনারা যে জার্নিটা শুরু করেছেন, কোথায় দাঁড়াবেন, কোথায় শেষ করবেন, এটা জানতে পারাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে কোনো প্লেয়ারের যখন ফর্ম পড়ে যায়, প্লেয়ার যখন খেলতে চায়, মানুষ তাকে ধুয়ো দেয়, এই বেটা তুই থাম, তোর এখন ফর্ম নাই, তুই এখনও কেন খেলিস। যিনি ফর্ম থাকতে বিদায় নেন, তিনি হচ্ছেন প্রজ্ঞাবান বুদ্ধিমান মানুষ। সেই জায়গাটা আমরা সরকারকে দেখতে চাই। শত ব্যর্থতার পরও তারা যদি নির্বাচন দিয়ে একটা পপুলার ম্যান্ডেটের পর পার্লামেন্ট করতে পারে, এই সরকারকে আমরা কিন্তু A+ দিতে আমরা কিন্তু দ্বিধা করব না। আমরা গত বছরের জুলাই আগস্টের এই ছাত্র শ্রমিক জনতার যে অভূতপূর্ব গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের ভেতর দিয়ে ধরেন আমরা ফ্যাসিবাদের হয়তো বড় একটা গাছ হয়তো আমরা উপড়ে ফেলেছি, কিন্তু এটার যে শেকড়টা কিন্তু বহুদূর পর্যন্ত বিস্তৃত। শেকড়টা আদর্শিক, শেকড়টা রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, যেটা আপনি বলছিলেন, প্রশাসনিক এবং রাষ্ট্র কাঠামোর প্রায় সমস্ত পর্যায়ে। দুর্ভাগ্যজনকভাবে গত 1 বছরে এ ব্যাপারে অনেক বক্তৃতা হয়েছে বেশি,
সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা, লেখালেখি, কিন্তু কাজের কাজ কিন্তু খুব বেশি কিন্তু এগোয়নি। তো সে কারণের জন্য এখন এগুলো কিছুটা ব্যাকফায়ার করছে, এক। আর আপনি সমস্ত কিছু আপনি উপড়ে ফেলতে পারবেন সেরকম চিন্তাটা না করা ভালো। কারণ স্টেটকে তো ফাংশন করতে হবে, একটা রাষ্ট্রকে ধরুন। আর আমাদের এখানে এই যে প্রশাসনের রাজনীতিকরণ, এটা কিন্তু গত কদশক ধরে যারা সরকারের ছিলেন কম বেশি প্রত্যেকেরই ব্যাপারে কিন্তু দায় দায়িত্ব কিন্তু আছে। আমার সিভিল প্রশাসন বলি, ল এনফোর্সিং এজেন্সিস বলি, এমনকি আমার গোয়েন্দা বিভাগও কারা দায়িত্ব পালন করবেন, জুডিশিয়ারি তো বটেই। এবং এগুলো রাজনৈতিক বিবেচনায় এগুলো নিয়োগগুলো হয়েছে। তেই জুডিশিয়ারি থাকে মানুষের শেষ ভরসার জায়গা, থাকে না, কোথাও বিচার নাই বিচার বিভাগের কাছে। কিন্তু গুরুত্বপূর্ণ, আমি হাসিনার আমলে তো অসংখ্য বক্তব্য রেখেছি যে কিছু ব্যতিক্রম ছাড়া তারা দেখে যে প্রধানমন্ত্রী বা নির্বাহী বিভাগের চাওয়াটা কি, তাদের প্রত্যাশা কি, আকাঙ্ক্ষা কি, সেভাবে তারা কিন্তু রায় তারা প্রদান করতেন। আমার বিচারপতিরা বলেছেন না যে আমরা হচ্ছে শপথবদ্ধ রাজনীতিবিদ, কথা বলার পরেও তো তিনি বহাল তবিয়তে তিনি ছিলেন। তার মানে কি, মানুষের শেষ ভরসার জায়গাটা কীভাবে শেষ করে দেওয়া হয়েছে তার উত্তরাধিকার আমরা বহন করছি। আরেকটা আপনি বলতে পারেন, ফ্যাসিবাদে তার যে অর্থনৈতিক, তার যে কাঠামো, গোটা দুর্বৃত্তায়ন, গোটা দুর্বৃত্তের অর্থনীতি অথবা অর্থনীতি দুর্বৃত্তায়ন, এবং এই দুর্বৃত্তদের সাথে রাজনৈতিক এবং অর্থনৈতিক দুর্বৃত্ত আনহোলি যে নেক্সাস, বাংলাদেশে এটাই কার্যত এখন ডমিনেট করছে। গত এক বছরে তাদেরকে উপরসা কিছু দুদক, কিছু মামলা মকদ্দমা, কিছু ব্যাংকের কিছু অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা, এর বাইরে কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা কিন্তু হয়নি। এবং যারা ক্ষমতায় আছেন তাদের সাথে যুক্ত লোকজন, নানা রাজনৈতিকভাবে যারা নানা ধরনের মানুষজন, তারা কিন্তু এই সমস্ত দুর্বৃত্তদের সাথে এক ধরনের নতুন ব্যবস্থাপনা, নতুন বোঝাপড়া, নতুন সম্পর্ক, অর্থনৈতিক লেনদেন থেকে শুরু করে অনেক কিছু এখনই আমরা সবটা জানতে পারবো না। সরকার পরিবর্তনের পরে কখনো গণেশ উল্টে গেলে আপনারা তখন গণমাধ্যমে অসংখ্য কাহিনী, এই হাসান ভাইয়ের কালের কণ্ঠে আমি নিশ্চিত অসংখ্য কাহিনী তখন বেরোবে আর কি, যে কি হয়েছে গত এক বছরে সরকারের থেকে, সরকারের চারপাশে থেকে যারা এটাকে যারা মনে করে এটা অনেকটা, আমি বলেছি অনেকে বাংলাদেশটাকে, আমি পরশুদিন, কালকেই তো আমাদের পার্টির এই যে আবু সাইদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা কালকে শহীদ স্মরণ সমাবেশ ছিল, ওখানে আমি বলেছি বাংলাদেশকে অনেকে একটা গানিমাতের মাল হিসেবে বিবেচনা করছেন অভ্যুত্থানের পরে, এবং এই রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে এবং তার চারপাশে, এবং তার এখানে যা খুশি করা যায়। এই যে মবের নামে যেগুলো হয়েছে, মবের একটা বড় কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ। এই মবের বড় কারণ হচ্ছে অর্থনৈতিক, মানে নতুন জমিদারি, নতুন দখলদারিত্ব, টাকা পয়সার লেনদেনে ভাগবাটোয়ারা, এগুলো হচ্ছে। এবং এগুলো অধিকাংশ ক্ষেত্রে প্রত্যক্ষ পরোক্ষভাবে সরকার, কোনো না কোনোভাবে সরকার যুক্ত। সরকার মানে সরকারের কোনো না কোনো প্রতিষ্ঠান, কোনো না কোনো অংশ, কোনো না কোনো পলিটিক্যাল স্টেক হোল্ডাররা, এগুলোর সঙ্গে তারা যুক্ত। এখন এটা যখন এখন বুমেরাং হচ্ছে, এখন আপনি বলছেন কি মব সন্ত্রাসকে আর করতে দেওয়া হবে না। তার মানে এতদিন এটাকে কোলে পিঠে করে এটাকে আপনি বড় করে নিয়েছেন, তার মানে এখন এটা নিয়ন্ত্রণের বাইরে গেছে, তো যেটা কখনোই আমরা চাইনি এটা। এবং এটাকে আবার বলা হয়েছে এই এটাকে নাকি বলা হচ্ছে এটা নাকি একটা পলিটিক্যাল, এটা নাকি একটা প্রেশার গ্রুপ। দুর্ভাগ্যজনকভাবে সরকারের যারা গুরুত্বপূর্ণ পরে একজন মন্তব্য করেছেন এই মব সন্ত্রাস নাকি এক ধরনের প্রেশার গ্রুপ, মানে পলিটিক্যাল এজেন্ডা কার্যকারী করবার জন্য নাকি এগুলো প্রয়োজন হতো। এগুলো তখন আপনাকে খাবে, যেটা আপনি প্রতিপক্ষকে দমন করবার জন্য করছেন, এরপরে তো সেটা তো আপনার বিরুদ্ধে যাবে। আপনি আরেকজনের জন্য যে গর্ত খোঁড়েন, ওই যে বিজ্ঞজনরা বলেন না, যখন আপনি শত্রুর জন্য একটা গর্ত খোঁড়েন, বুদ্ধিমানরা তার পাশে আরেকটা গর্ত খুঁড়ে রাখে ভবিষ্যতে, যাতে নিজের জন্য ওটা যেতে হয় পাশে। আর এটা হচ্ছে ওল্ড ম্যান অফ দ্য ওয়াইজ, পুরোনো দিনে যারা অভিজ্ঞ প্রজ্ঞাবান মানুষ তারা এটা বলতেন আর কি। তো সেজন্য এগুলো ভালো লক্ষণ না। আমি সেজন্য মনে করি এনাফ ইজ এনাফ। মেহরবানি করে এখন একটু ওই যে বললেন না, দেওয়ালের পাঠ পড়ুন, আর ভাই বললেন সময়ের যে কণ্ঠ, সময়ের বার্তাটা, মানুষের মনোভাব, মানুষ এখন কষ্ট করে সরকারকে সহ্য করছে, দলগুলো সমর্থন করছে, আপাতত অন্য কোনো অপশন নাই, একটা ইলেকশন সামনে আসবে, অনেকটা পেটের মধ্যে পাথর বেঁধে মানুষ এখন কিন্তু
অপেক্ষার প্রহরের মানুষ কিন্তু এখন প্রহর গুনছে এখন। তো সেজন্য মানুষের আর ধৈর্যের পরীক্ষা নেওয়াটা ঠিক হবে না। সেজন্য কাজ হবে সরকারের খুব দ্রুত নির্বাচন। তার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সরকারের নিরপেক্ষতা নিয়ে খুব গুরুতর প্রশ্ন উত্থাপিত হয়েছে। বিশেষ দলকে তারা এই যে এখন এনসিপি মানুষ যেটাকে সরকারি দল হিসেবে বিবেচনা করে, সরকারি দল এবং তাদের ছত্রছায়া যে দলটা যেভাবে গড়ে উঠেছে, এতে এনসিপিরও ভবিষ্যৎটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমাদের মানুষ এই ধরনের দলকে মানুষ মনস্তাত্ত্বিকভাবে মানুষ কিন্তু গ্রহণ করে না। এটা হচ্ছে আমাদের ঐতিহ্য, মানে রাইটলি রংলি যেটাই আপনি বলেন। আরেকটা, সরকারি নিরপেক্ষতাও মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। কারণ সরকার তো তারা তো বস্তুগতভাবে তারা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো দল ইডিওলজি কোনো পক্ষকে সমর্থন করা মদত যোগানো সরকারের কাজ না। তাহলে যেসব প্রশ্নে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে, সরকারকে সেখান থেকে বেরিয়ে আসা দরকার। রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার সবার আস্থার মধ্যে নিয়ে বিচার সংস্কার এবং নির্বাচনের যে পরিষ্কার যে বোঝাপড়ার জায়গাটা, যদি সরকার সে পথে হাঁটতে পারে, নিশ্চয়ই আমি লাস্ট বাক্যটা বলি, ইলেকশনে একটা যৌথ অর্কেস্ট্রার মতন সরকার, ইলেকশন কমিশন, ভোটার এবং রাজনৈতিক দল সবাইকে আস্থার মধ্যে নিয়ে একটা রাজনৈতিক ট্রানজিশনে আমরা যাব। এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি এখনও আশাবাদী অনেক চ্যালেঞ্জ থাকবে, কিন্তু সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে তাহলে বাকি চ্যালেঞ্জকে মোকাবেলা করা সম্ভব। নির্বাচন কমিশনকে সরকারের দিক থেকে পরিষ্কার করে বার্তাটা দেওয়া দরকার, যে কথাটা পাবলিকলি আসছে, যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হবার আগে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে চাই। সর্বশেষ আমাদের প্রধান উপদেষ্টা সিইসি তারা যে বৈঠক করলেন, সেখান থেকে মানুষ আশা করেছিল যে সিইসি পরিপূর্ণ শিডিউলটা ডিক্লেয়ার করতে তিনি হয়তো 60 দিন আগে এটা করবেন। অ্যাটলিস্ট এটা তিনি বলবেন যে তিনি একটা মেসেজ পেয়েছেন যে ফেব্রুয়ারি মাসেরকে আমরা টার্গেট রেখে যাতে আমরা মুভটা করি। তাহলে কিন্তু অনেকগুলো প্রশ্ন মীমাংসা হয়ে যেত। সরকারের প্রথম কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে পরিষ্কার রাজনৈতিক বার্তাটা দেওয়া। এক, নির্বাচন কমিশনের সমগ্র কাজটাকে প্রস্তুত করা। 2 নম্বর, মনে করি সরকার একটা ভালো কাজ করেছেন। আমি এখন গভর্নমেন্টকে, আমি প্রফেসর ইউনূসকে অ্যাপ্রিসিয়েট করতে চাই। তিনি বলেছেন যে যেটা ওনার প্রেস সচিব যেটা জানিয়েছেন, ডিসেম্বর নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক যাবতীয় প্রস্তুতি, ল এনফোর্সিং এজেন্সিজ, বেসামরিক প্রশাসন, আদার অন্যান্য জাতীয় প্রস্তুতি সব কিছুকে তারা ফাংশনেবল এনে তারা কাজটা কমপ্লিট করবেন। এটা একটা ইতিবাচক একটা বার্তা আমি মনে করি। 2 নম্বর হচ্ছে আমরা 5ই আগস্টের আগে সংস্কারের এই যে জাতীয় সনদ স্বাক্ষর করবার যে গুরুত্বপূর্ণ পলিটিক্যাল রাজনৈতিক কাজটা, আমি মনে করি খুব বেশি চাপাচাপির দরকার নেই। দলগুলো যেসব প্রশ্ন আমরা একমত হতে পারে তার উপরে ভিত্তি করে সনদটা স্বাক্ষর হয়ে গেলে বাকি থাকে কেবলমাত্র পলিটিক্যাল উইল থাকে। বাকি মনে করি এভাবে মানুষ তৈরি হচ্ছে, মানুষ এটা 17 বছর ধরে মানুষ তার ভোট দিতে পারেনি। সুতরাং সে জায়গাটায় সরকার এই কাজগুলো যদি অগ্রাধিকারে, সরকার তার এজেন্ডাটা ছোট করে আনলে যদি এগুলোকে নেয়, আমি মনে করি সরকার সফল করাটা সম্ভব।